আকাশের ক্যানভাসে এখানে হিমালয় এঁকেছে প্রকৃতি। হাতে হাত ধরে হাজার হাজার ফুটের প্রাকৃতিক দেওয়াল। অতল খাদের কোল ঘেঁষে বয়ে চলেছে রূপোর ফিতের মতো বরফ গলা নদী ঋষিগঙ্গা, ধৌলিগঙ্গা। উত্তরাখণ্ডের চামোলি জেলার যোশীমঠকে বলা হয় স্বর্গের প্রবেশপথ। কুমায়ুন হিমালয়ের এই শহরটি সমুদ্রপীঠ থেকে ৬,১৫০ ফুট ওপরে অবস্থিত। এখানে বিশ্বাস মিশে রয়েছে প্রতি ধূলিকণায়। ৩,৮৯৮টি পরিবারের বাস এই দেবভূমে। এই দেবভূমে জীবন এখন আতঙ্কের নাম। ধর্মীয় আবেগ ও প্রাকৃতিক সৌন্দর্যের টানে দলে দলে মানুষ আসতেন যোশীমঠে। আবার প্রকৃতির রোষেই মানুষ আজ ছেড়ে যাচ্ছেন দেবভূমি। উন্নয়নের নামে যথেচ্ছাচার, সীমাহীন লোভ স্বর্গকে করে তুলেছে নরক। যোশীমঠের অলিতে গলিতে ঘুরে সেই ছবি তুলে ধরছি আমি সুচন্দ্রিমা। বিপর্যয়কে সামনে রেখে এখানকার মানুষের প্রতিদিনের ওঠাপড়া খতিয়ে দেখতে কলকাতা টিভির বিশেষ প্রতিবেদন। সপ্তম থেকে একাদশ শতাব্দী পর্যন্ত হিমালয়ের কোলে এই শহর ছিল কাতায়ুর রাজাদের রাজধানী। ওই বংশের রাজা বাসুদেব ছিলেন নৃসিংহ অবতারের ভক্ত। কথিত আছে একদিন নৃসিংহদেব রাজার প্রাসাদে এলে রাজা তাঁকে চিনতে না পেরে তাঁর বাম হাত কেটে দেন। দেবতা ক্রুদ্ধ হয়ে রাজার পতনের ভবিষ্যৎবাণী করেন। অষ্টম শতকে আদি শঙ্করাচার্য এখানে এসে কল্পবৃক্ষের নিচে বসে ধ্যান করেন। পরে নির্মাণ করেন জ্যোতির্মঠ। সেই থেকে স্থানটির নাম হয় যোশীমঠ। চারধাম যাত্রা করতে আসা যাত্রীরা তীর্থের জন্য প্রথমে শঙ্করাচার্যের মঠে এবং নরসিংহ মন্দির দর্শন করে তবেই বদ্রীনাথের উদ্দেশ্যে যাত্রা করেন। নরসিংহ মন্দির চত্বরে শঙ্করাচার্য মহারাজ ৫ বছর সময় কাটিয়েছেন নিজের জীবনের। এই ইতিহাস যোশীমঠকে মানুষের কাছে যেমন আকর্ষিত করেছে, ঠিক তেমন ভাবেই ব্যবসায়িক স্বার্থে এই উদ্দেশ্যকে কাজে লাগিয়ে এখানে গজিয়ে উঠেছে বিভিন্ন হোটেল এবং স্থানীয় মানুষদের জীবিকা যুক্ত হয়েছে তার সঙ্গে সঙ্গেই। প্রাকৃতিক দিক থেকেও জমির ভিত মজবুত নয় যোশীমঠের। আগেও সতর্ক করা হয়েছে বারবার। ভূগোল বলছে টেথিস সাগরের উভয় প্রান্তের আঙ্গারা ল্যান্ড এবং গান্ডোয়ারা ল্যান্ডের পরস্পরের দিকে চলে আসাতেই সৃষ্টি হয়েছে হিমালয়। আর এই দুই ভূখণ্ড পাশাপাশি চলে এসেছে পৃথিবীর অভ্যন্তরে থাকা প্লেটের চলাচলের জন্য। যোশীমঠের তলায় রয়েছে বিশাল একটি চ্যুতি। ইন্ডিয়ান প্লেট এখানে ধীরে ধীরে ঢুকে যাচ্ছে ইউরেশীয় প্লেটের তলায়। এর ফলে প্রাচীন যুগে এক ভয়াবহ ভূমিধস হয়েছিল উত্তরাখণ্ডে। সেই ধ্বংসস্তূপের ঠিক ওপরেই তৈরি হয় যোশীমঠ। এছাড়াও বিষ্ণুপ্রয়াগের উষ্ণ প্রস্রবণের কারণেও মাটির নিচে জমে থাকা জলীয় বাষ্পের কারণে এখানকার মাটি, পাথর, বোল্ডার, আলগা। বর্ষাকালে মাটি ধুয়ে যাওয়ায় ভূমিধসের আশঙ্কা বাড়ে। সিসমিক জোন 5-এর ওপর অবস্থিত যোশীমঠ। পুণ্যভূমি, প্রকৃতির অপার সৌন্দর্য ক্যামেরার প্রতি ফ্রেমে। ধর্ম এবং প্রাকৃতিক সৌন্দর্য মিলেমিশে তৈরি হয়ে গেল লাভদায়ক টুরিস্ট স্পট। বসল নিয়ন আলো, ঝাঁ চকচকে তারাযুক্ত হোটেল। অপরিকল্পিত উন্নয়ন ধীরে ধীরে খোকলা করে দিতে থাকল গোটা শহরকে। আদি শঙ্করাচার্য তৈরি এই ধর্ম শহর জ্যোতির্মঠ বা যোশীমঠ আদতে এখন একটা মিউনিসিপ্যাল টাউন। ৩০ বছরে একটা জনপদ কিভাবে আরে বহরে এতটা বাড়তে পারে এবং এতটাই কি সহজে ধ্বংসের পথে চলে যেতে পারে, এই প্রশ্ন এখানকার বাসিন্দাদের মনের মধ্যে ঘুরছে। রুখে দাঁড়ালো প্রকৃতি। ২০২১ সালে উত্তরাখণ্ড বন্যা এবং তার পরবর্তী কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ফাটল ধরেছিল একাধিক বাড়িতে, তবুও টনক নড়েনি প্রশাসনের। এরপর চলতি বছরে জানুয়ারির শুরুতেই হঠাৎ করে বিপর্যয়। ফাটল দেখা গেল একাধিক বাড়িতে। ধ্বংসের দোরগোড়ায় এসে দাঁড়ালো যোশীমঠ। দেবভূমি বারবার বলেছে পরিবেশকে নষ্ট করলে পরিবেশও কিন্তু তার শোধ তুলবে। ২০২১ সালের অক্টোবর মাসে যোশীমঠের এই যে গ্রামে এখন আমি দাঁড়িয়ে রয়েছি, সুনীল, সেখানে এই বাড়িতে সর্বপ্রথম ফাটল দেখা যায়। ১৪ থেকে ১৫ জনের বাস এই বাড়িতে। ২০২১ সালের অক্টোবর মাসের সেই ক্ষত আজও দগদগ করছে। সীমাহীন লোভ, উন্নয়নের বিজ্ঞাপন বিপর্যয়ের সীমায় পৌঁছে দিয়েছে যোশীমঠকে।
হাজার হাজার মানুষের ভবিষ্যৎ আজ অন্ধকারে। অন্ন, বস্ত্র, বাসস্থানের কোনো নিশ্চয়তা নেই, নেই আগামীতে কোনো আলো। এনটিপিসিএল এর কাজ চলছে আজ বহু সময় ধরে। খনন কাজ চলার জন্য সুড়ঙ্গের ভেতরে ড্রিলিং মেশিন এবং ড্রিলিং মেশিন আটকে যাওয়ার জন্য সেখানে বিস্ফোরণ ঘটিয়ে একের পর এক এই বিপদকে আহ্বান জানিয়েছে প্রশাসন। 3টে পরিবার একসঙ্গে বাস করত, সেই পরিবার আজ অস্থায়ী ঠিকানায় মাথা গুঁজেছে। দিনের বেলায় যখন সূর্যের আলো থাকে বাড়িতে এসে গোছগাছ করেন, কিন্তু ভিটে ছাড়া হওয়ার দুঃখ, বাড়ি ভাঙার কথা যখনই উঠছে তখনই কিন্তু একটাই চিন্তা, সরকার কি তাদেরকে সেই জায়গা আবারও দিতে পারবে? শুধুমাত্র 1.5 লাখ টাকা যা তারা হাতে চেক পেয়েছে, তা দিয়ে কি এই 14 জনের জীবন চলে যাবে? কোথায় থাকবেন তারা? নানা চিন্তার মধ্যে কিন্তু রাত কাটাতে হচ্ছে অস্থায়ী ক্যাম্পে। वैसे तो पापा लोग 3 भाई हैं, पर सब अलग अलग ही रहते हैं। 5 हम हैं, 4 मेरी एक चाची लोग हैं और 5 एक चाची लोग हैं। तो सारे पढ़ते हैं अभी, उनके बच्चे भी पढ़ते हैं और उन लोगों के पास भी कोई रोजगार नहीं है। तो क्या किया जाए इस कंडीशन में? मेरा अभी ग्रेजुएशन कंप्लीट हुआ है, मेरा अभी एमए फर्स्ट ईयर होना था, पर साल भर से जिस प्रकार की कंडीशन हो रही है, हमने कहा अगर घर ही नहीं रहेगा तो हम पढ़ के क्या करेंगे। हाँ, मैंने पढ़ाई छोड़ दी। अभी मेरा एमए फर्स्ट ईयर शायद सेकंड ईयर होता, पर इस कंडीशन के चक्कर में हमने अपना करियर ही छोड़ दिया। तो इस कंडीशन में अगर किसी को कुछ हो जाता है तो क्या गवर्नमेंट इसकी जिम्मेदारी लेगी? हमारा घर टूट रहा है, हमारी मेहनत टूट रही है, हमारी जिंदगी कहीं ना कहीं, हमारी सांसें टूट रही है धीरे धीरे। तो क्या गवर्नमेंट इसकी जिम्मेदारी ले रही है? हमारे साथ तो ये विस्थापन का शायद पीढ़ी दर पीढ़ी चल रहा है। मैं अपने प्रधानमंत्री जी से ही निवेदन करूंगी कि वो इस चीज़ पर गौर करें, हम लोगों की व्यथा को समझें। हम लोग जितना हिम्मत बांध के रखे हैं शायद इतना कोई नहीं रख पाता है। हम लोग अपने पेरेंट्स के लिए इतना मजबूत बने हैं, तो कुछ किया जाए हमारे। জি। দেশের প্রধানমন্ত্রী নিশ্চয়ই শুনছেন এই বেটির কথা, কারণ তিনি বেটি পড়াও বেটি বাঁচাও এর যে স্লোগান দিয়ে ভোট কুড়োতে যান, আজ দেশেরই এই এক নাগরিক যার ভোট, একটা ভোট তিনিও হয়তো পেয়েছেন। আজ তার আবেদন, এই বয়সে তাকে পড়াশোনা ছাড়তে হয়েছে কারণ 1.5 বছর ধরে বাড়ির এই অবস্থা। বেটি বাঁচবে কি করে, বেটি পড়বে কি করে? আজ উত্তরাখণ্ডের যোশীমঠ থেকে বিপর্যস্ত এই ভাঙা বাড়িতে বসে এই প্রশ্ন দেশের প্রধানমন্ত্রীকে করছে উত্তরাখণ্ডের এই বেটি। বিপর্যস্ত দেবভূমিকে বাঁচাতে সরকার এখনো পর্যন্ত পুনর্বাসনের কোনো সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি। আপাতত মাথা গোঁজার ঠাঁই করার জন্য ভাঙা বাড়ি থেকে বাসিন্দাদের বার করে অন্যত্র রাখা হয়েছে, কিন্তু কতদিন সেখানে তারা এভাবেই চালাবেন? 1.5 লক্ষ টাকার মধ্যে পরিবারের এতগুলো মানুষের দিন গুজরান কিভাবে হবে? বেকারত্ব ক্রমেই মাথাচাড়া দিতে উঠেছে এই জায়গায়। দোকানিরা দোকান হারাচ্ছেন, হোটেল ব্যবসায়ীরা তাদের হোটেল, আর ভিটে ছাড়া মানুষজন নিজের গ্রাম ছেড়ে অন্য জায়গায় গিয়ে কৃষিকাজ, পশুপালন করতে পারবেন কিনা সরকার এই বিষয়ে তাদের কোনো উত্তর আজও দিতে পারেনি। বাড়ি ছাড়ার দুঃখ তাই তাদের বেশি ভাবাচ্ছে এই দেবভূমিতে দাঁড়িয়ে। ক্ষতিগ্রস্ত যোশীমঠ ঘুরে দেখেছেন বিরোধীরা, আঙুল উঠেছে প্রশাসনের বিরুদ্ধে। বিরোধীদের মতে এই বিপর্যয় প্রাকৃতিক নয়, ম্যানমেড। 2021 সালের অক্টোবর মাসে অতি ভারী বৃষ্টির পরে যোশীমঠের সুনীল গ্রামে যে বাড়িতে প্রথম ফাটল ধরেছিল সেই বাড়িতেই এখন আমি দাঁড়িয়ে রয়েছি। এখানে মানুষজন কি অবস্থায় রয়েছে তা পরিদর্শনে এসেছিলেন এই অঞ্চলেরই কংগ্রেসের প্রাক্তন সাংসদ প্রদীপ টান্তা। এখন আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে এই বাড়ি ঘরদোর দেখার পর, এবং এখানে যে মানুষ যারা ঘর ছাড়া হয়েছেন তাদের পাশে কিভাবে থাকতে পারছেন তিনি, তার অভিজ্ঞতার কথা একবার তার কাছ থেকে শুনবো। आपका बहुत बहुत स्वागत है कोलकाता टीवी में। धन्यवाद। जो हालत आज इस घर की है, सरकार अगर तब नजर दे देती 2021 में, आज तो शायद जोशीमठ का नाम इतना ना उठता। आपका क्या मानना है इस बारे में? बिल्कुल आपने सही कहा कि हम जोशीमठ के अगर सुनील गांव की वार्निंग को नवंबर अक्टूबर के लास्ट में जब ये हुआ था,
21 का। अगर राज्य सरकार ने इसको समय रहते इसका संज्ञान ले लिया होता तो आज जोशीमठ शहर जो तबाही के कगार में है वो हादसा ना होता। एक किस्म से उन अधिकारियों के ऊपर तो एक तरह आपराधिक मुकदमा चलाया जाना चाहिए। अभी तक जो जोशीमठ के लोगों की मांग है कि सबसे पहली मांग है हमको बसाने के लिए सरकार बताए तो सही कहाँ जाना। ये इस घटना को हम प्राकृतिक आपदा नहीं कह सकते, ये मैन मेड है। দিল্লি থেকে গাড়ির চাকা তখন হরিদ্বার পেরিয়ে রাস্তার দুপাশে চেরাই চলছে হিমালয়ের। তৈরি হচ্ছে রেলপথ, তৈরি হচ্ছে রাস্তা। আরও দ্রুত পৌঁছতে হবে দেবভূমি, আরও আরাম। হিমালয় ভ্রমণে আরও পুঁজি বিনিয়োগ, আরও লাভ। আমরা দিল্লি থেকে যখন যোশীমঠের দিকে আসছি, হরিদ্বার ঋষিকেশ ক্রস করার পর থেকেই বিভিন্ন ধারে কিন্তু রাস্তার কাজ, প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তার কাজ যেমন চলছে, ঠিক তেমনভাবে শ্রীনগরের ওখানে তেহরি গড়ওয়াল এই অঞ্চলে একটি রেলওয়ের কাজ চলছে। সেখানে সুরক্ষা ব্যবস্থা বাইরে এতটাই আঁটোসাঁটো করে দেওয়া হয়েছে, হয়তো ক্যামেরা দেখার পর তারা অনেকটা সতর্ক হয়ে গেছে। কোথাও হয়তো বাধা রয়েছে বা মানা রয়েছে যে ক্যামেরার সামনে এই কাজ করা সম্ভব নয়। পরিবেশবিদরা যখন সতর্ক করছেন বা বিরোধীরা যখন যোশীমঠ নিয়ে ব্যস্ত রয়েছে, তখন এই আশেপাশের অঞ্চলগুলো সেগুলো কি বাদ যাবে? এটা কিছুটা রাজনৈতিক পরিসরও এর দিকটাকে যদি দেখা যায় যে উত্তরাখণ্ডে পরপর যে 3 বার মুখ্যমন্ত্রীর বদল, কোথাও সিদ্ধান্তহীনতা বা বিজেপি সরকারের অপদার্থতার আরো একটা নজির এই যোশীমঠের অবস্থা। ধীরে ধীরে অতলে তলিয়ে যাচ্ছে যোশীমঠ। উপগ্রহ চিত্রের বার্তাটা শুভ নয়। সরকার বিপর্যস্ত অংশ ভাঙার নির্দেশ দিয়েছে, ঘোষণা করেছে ক্ষতিপূরণ, কিন্তু জীবনের ক্ষতিপূরণের হিসেবটা কি জানা নেই কারো। শুধুমাত্র বাসস্থান নয়, অনেকেরই রুটি রুজির সঙ্গে জড়িয়ে তাদের আস্থানা। প্রশাসনের কথায় নিরাপদ স্থানে চলে যাওয়াটাই সব কথা নয়। পেটের খাবারের জন্য বাধ্য হয়ে পড়ে থাকতে হচ্ছে অনেককে, ভাঙা উঠোন ভাঙা ঘর সম্বল করে। বিপর্যস্ত বর্তমান, অন্ধকার ভবিষ্যতের দোটানায় কাটছে তাদের দিনরাত। कोई टाइम नहीं दिया आपको? हाँ, वही कब तक खाली करने के लिए बोला है? अभी तो नहीं करेंगे। खाली नहीं करोगे? कहाँ करेंगे अभी, जब तक पैसे नहीं मिले तब तक क्यों खाली करेंगे हम? तो पूरा सरकार पेमेंट देगा तभी तो खाली करेंगे। ऐसे मकान छोड़ देंगे इतने पैसे की मकान। हाँ, बिजनेस है, अपना दुकान है, कहाँ जाए? है कि नहीं? पड़ोस करने से तो दूसरे घर रहते तो दूसरे घर में जाते। सारे पैसे तो यही लगा रखे हमने अपने मकान के, कहाँ जाए? যোশীমঠে ভাঙা হয়েছে বিপর্যস্ত হোটেল, কিন্তু এরকম তো হওয়ার কথা ছিল না। সতর্ক ঘণ্টা তো বেজেছে আগেই, তবু কেন উদাসীনতা? উঠছে প্রশ্ন। এই সেই মালারি ইন হোটেল, এবং এখানকার যে ভাঙন কাজ তা বলে দিচ্ছে যদি আগে থেকে সতর্ক হওয়া যেত তাহলে হয়তো আজ এই দিন দেখতে হতো না। হোটেল মালারি ইন, যা পাশের হোটেলের গায়ে হেলে পড়ে, যা ভাঙতে হচ্ছে প্রশাসনকে। এর পিছনেই গ্রাম রয়েছে, বসতি রয়েছে, এবং সেই বসতির ওপরে যদি এই দুটি হোটেল ভেঙে পড়তো আরো বড় ক্ষতি হতে পারত। তাহলে কি উন্নয়ন বন্ধ হয়ে যাবে? পরিবেশবিদরা তো বলবে আগে এখানকার বাসিন্দাদের কথা ভেবে তারপরে উন্নয়নের কথা ভাবা উচিত, কিন্তু উন্নয়নকামী মানুষ বলবে মানুষের জন্যই তো এই জায়গাকে এতটা উন্নতশীল করে তোলা। কিন্তু যে মানুষের জন্য এই উন্নয়ন, তারাই যদি না থাকে, তাদেরকেই যদি নিজেদের ভিটে ছাড়া হতে হয়, তাহলে এই দক্ষযজ্ঞ করার কারণটা কি? শীতকালে বদ্রীনাথের দেবমূর্তি নামিয়ে আনা হয় নরসিংহ মন্দিরে। এখনো দেবলীলায় বিশ্বাস অটল মন্দির কর্তৃপক্ষ। বক্তব্য একটাই, আস্থা আছে বিজ্ঞানে, বিশ্বাস আছে ভগবানে।
বদ্রীনাথ কেদারনাথ মন্দির সমিতির অধ্যক্ষ অজেন্দ্র অজয়জি এবং এই নরসিংহ মন্দির চত্বর, এখানে তার পাশে গজিয়ে ওঠা যে বিভিন্ন হোটেল, তীর্থযাত্রীরা এখানে এসে থাকছেন, তাদের ভাবাবেগের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে রয়েছে এই মন্দির। তাই যোশী মঠের সঙ্গে এই মন্দিরের সম্পর্ক যুক্ত হয়ে রয়েছে। তাই তার ভাগ্য কিভাবে নির্ধারণ হচ্ছে বা মন্দিরের অবস্থাই বা এখন কি, সেটা জানার জন্য আমি ওনার সঙ্গে কথা বলবো। आपका बहुत बहुत स्वागत है कोलकाता टीवी में। धन्यवाद। जोशीमठ में जो आता है इस मंदिर में सबसे पहले उनका दर्शन होता है, या धाम यात्रा से शुरू में भी यहाँ से लोग होते हुए जाते हैं। तो आज जो आपदा आई है उनके लिए भगवान के सामने आ रहे लोग, मंदिर की हालत अभी क्या है? देखिए, जैसा आपने भी कहा कि जब जो भी तीर्थयात्री देश विदेश से यहाँ पर आते हैं बद्रीनाथ जी की यात्रा के लिए, तो वो निश्चित रूप से सबसे पहले भगवान नरसिंह के मंदिर में आते हैं और यहाँ पर पूजा अर्चना करते हैं। अधिकांश श्रद्धालुओं की कोशिश रहती है कि वो यहाँ पर नरसिंह भगवान की पूजा अर्चना करें। और वर्तमान में जो जोशीमठ के, जो ज्योतिर्मठ के जो स्थितियाँ हैं उससे आप विज्ञ ही हैं, लेकिन ईश्वर की कृपा से अभी जो नरसिंह मंदिर परिसर है और जो यहाँ पर हमारा BKTC का बद्रीनाथ केदारनाथ मंदिर समिति का जो मुख्यालय है वो सुरक्षित है। और जैसा कि हमने, क्योंकि भूदशाओं की समस्या यहाँ पर लंबे समय से रही है, काफ़ी समय से धीरे धीरे ये उत्पन्न होती रही है, तो पूर्व में भी जब इस प्रकार की कोई समस्या आई थी, हमारे संज्ञान में आई थी, तो मैंने GSI के डायरेक्टर को भी संदर्भ में पत्र लिखा था और उनसे इसका अध्ययन करने और निरीक्षण करने के लिए उनसे अनुरोध किया था। तो GSI की टीम यहाँ पर आई थी, उन्होंने इसका निरीक्षण भी किया है। तो उनकी जो प्रारंभिक रिपोर्ट थी उसमें, और जो अभी भी वर्तमान में भी हमें जो विभिन्न एजेंसियों के माध्यम से जो सूचनाएं प्राप्त हुई हैं, वो जो मंदिर परिसर है और जो हमारा मुख्यालय का परिसर है वो सुरक्षित है वर्तमान स्थितियों में। तो इसलिए वर्तमान में मैं स्पष्ट आपके माध्यम से भी अवगत कराना चाहता हूं कि जो नरसिंह मंदिर परिसर है वो पूरी तरीके से सुरक्षित है और अभी इस प्रकार से कोई किसी भी प्रकार की कोई खतरे की यहाँ पर अभी कोई आशंका नहीं है। अप्रैल के बाद से धाम का यात्रा का सफर शुरू हो जाएगा और ऐसा कहा जाता है, तो है ही बद्रीनाथ मंदिर स्थापना यहाँ पे भी 6 महीने उनको यहाँ पे रखा जाता है। तो ये कहीं ऐसा तो नहीं है कि यात्रा को स्थगित करने के लिए या फिर ऐसे कुछ फैलाया जा रहा है, क्या ये सच है? देखिए, पहले तो मैं स्पष्ट करना चाहूँगा आपके माध्यम से कि जो उन्हीं भवनों को तोड़ने की बात की जा रही है, उन्हीं भवनों को तोड़ा जा रहा है जो कि जिनसे कि किसी प्रकार का खतरा है, और जो अभी जिनसे ज़्यादा खतरा नहीं है उनके साथ में अभी कोई किसी प्रकार की छेड़छाड़ नहीं की जा रही है। और आप जानते ही हैं कि यहाँ पर केंद्र और प्रदेश सरकार की लगभग 1 दर्जन जो शीर्षस्थ वैज्ञानिक संस्थाएं हैं, उनके साइंटिस्ट हैं, उनके एक्सपर्ट्स हैं, वो यहाँ पर हैं, निरंतर रात दिन वो यहाँ पर काम कर रहे हैं। विभिन्न प्रकार की जो भी जानकारियाँ हैं, जो भी अध्ययन है वो कर रहे हैं। तो जब तक उनकी रिपोर्ट नहीं आ जाती है, उनका आकलन नहीं आ जाता, तो तब तक किसी भी प्रकार से कोई भी टिप्पणी करना ठीक नहीं है। 4 धाम यात्रा उत्तराखंड की आर्थिकी की रीढ़ भी है, तो अगर यात्रा प्रभावित होती है तो निश्चित रूप से प्रदेश की आर्थिकी पर भी प्रभाव पड़ता है। तो इसलिए मेरा ये विनम्र अनुरोध भी है कि जो भी अगर समाचार और इस प्रकार के खबरें प्रसारित हो रही हैं, तो अधिकृत माध्यमों से, जो अधिकृत व्यक्ति हैं, अधिकृत संस्थाएं हैं, उन्हीं के हवाले से खबरें प्रसारित होनी चाहिए। जोशीमठ से मंदिर है, मंदिर से जोशीमठ है, तो जोशीमठ के लिए अभी विज्ञान जरूरी है या आस्था जरूरी है? देखिए, हम मानते हैं कि विज्ञान और आस्था दोनों का ही अपना महत्वपूर्ण स्थान है। विज्ञान भी है और आस्था भी है। और जो हिंदू हमारे जो पूजा पद्धति है, हिंदू जो हमारी संस्कृति है, उसमें केवल अंधविश्वास नहीं है, उसमें अध्यात्म भी है और उसमें विज्ञान भी है। आप जो भी हमारे शास्त्र हैं उनमें पूरी तरीके से वो विज्ञान पर आधारित है। इसलिए विज्ञान तो हम पहले से ही मानते रहे हैं और अध्यात्म और विज्ञान का बिल्कुल संतुलित है और हम दोनों ही बातों को मानते हैं। যত দিন যাচ্ছে হিমালয়ের কোলে রোডোডেনড্রন ফুলের মতো সাজানো শহরটির ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন। রাজনৈতিক দড়ি টানাটানি চলছে বটে, কিন্তু সঠিক পদক্ষেপ নেওয়ার কাজটা কি শুরু হয়েছে? কে জানে কি লেখা আছে ভবিষ্যতের পাতায়? এসেছেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা, এসেছেন আমারই মতো সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা।
উপগ্রহ চিত্রে দেখা মিলেছে অশনি সংকেতের। তবু কিভাবে এই বিপদ থেকে পরিত্রাণ তার দিশা দেখতে পাচ্ছেন না যোশীমঠের বাসিন্দারা? যত পথ হাঁটছি, যত কথা বলছি মানুষজনের সঙ্গে, তত বুঝতে পারছি তাদের দোলাচল, তাদের বিনিদ্র রাত কাটানোর যন্ত্রণা, তথাকথিত উন্নয়নের ধক্কা নিনাদ ছাপিয়ে চতুর্দিকে ধ্বংসের চিহ্ন আর আশঙ্কার কালো মেঘ।